আপনারা রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সকলেই একটি জায়গাতে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আর সেটি হলো অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজে জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই পেজে ডিফারেন্স জিরো থাকতে হবে। জিরো না হলে আপনার এখানে এই পেজটি পূরণ করা সঠিক হবে না। সুতরাং এই জিরো রিটার্ন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই অ্যাসেট এবং লায়াবিলিটি পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু জিরো রিটার্নের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই এই পেজটি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার এইখানে সকল সম্পদের বিবরণ দিতে হয়। আপনার যে সকল সম্পদ এবং ঋণ আছে সকল তথ্য এই পেজটিতে দিতে হয়। সেহেতুক আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে আপনি নিজেই জিরো রিটার্ন অথবা আপনার রিটার্ন পেজটি সাবমিট করতে পারবেন। আপনার অ্যাসেট এবং লায়াবিলিটি এই পেজটি পূরণ করার আগে অবশ্যই আপনাকে আয় ব্যয়ের হিসাব দিতে হবে। আপনি চাইলে আমার আগের এই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনি আমার আগের এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। যেহেতু আমি এই ভিডিওতে শুধুমাত্র অ্যাসেট এবং লায়াবিলিটি এই পেজটি আপনাদের কিভাবে পূরণ করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব, সুতরাং আমি সরাসরি অ্যাসেট এবং লায়াবিলিটি পেজে চলে যাব। এই পেজটিতে আপনি ফার্স্টে যদি আপনার গত বছরের রিটার্ন জমা দেওয়া থাকে তাহলে আপনাকে অটোফিল এখানে ক্লিক করলে গত বছরে যা যা দিয়েছিলেন সেটি অটোমেটিক বসে যাবে। যদি গত বছর রিটার্ন জমা না দেওয়া হয় তাহলে অটোফিল অপশানে কাজ করবে না। আপনি নেক্সট ইয়ারে এই সুবিধাটি নিতে পারবেন, কারণ আপনি এই বছরেই প্রথম পূরণ করছেন। প্রথমে এখানে দেখবেন অ্যাসেট নামে একটি অপশন আছে, এটি হাইড হয়ে থাকবে। আপনি এখানে ক্লিক করলে ফিল আপের জন্য বিভিন্ন অপশন আসবে। প্রথমে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে এই বিজনেস ক্যাপিটালে টিক দিয়ে দিবেন। এটিতে টিক দিলে আপনার কিছু অপশন আসবে। এখান থেকে আপনি যদি কোনো কোম্পানির ডিরেক্ট শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে এটিতে টিক দিয়ে এখান থেকে আপনি কোম্পানির নাম, তারপর আপনি শেয়ারগুলো ক্রয় করেছেন বা উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন না গিফট পেয়েছেন সেটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার কতটা শেয়ার আছে সেটি দিয়ে দিবেন এবং এর মূল্য কত সেটি দিয়ে দিবেন। যদি এই শেয়ার আপনি ক্রয় করে থাকেন তাহলে তার মূল্য কত সেটি দিতে হবে। যদি আপনি উত্তরাধিকারী সূত্রে বা গিফট পেয়ে থাকেন তাহলে জিরো দিয়ে দিবেন। এরপর যদি আপনার আরও কোনো কোম্পানির শেয়ার থাকে তাহলে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে একইভাবে শেয়ারের ইনফরমেশনগুলো বসিয়ে দিবেন। পরবর্তী অপশানে আপনার যদি কোনো শেয়ার হোল্ডার কোম্পানি না হয়ে নিজস্ব কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে এটিতে টিক দিয়ে আপনার কোম্পানির নামটি লিখে দিবেন এবং কোম্পানির কত অ্যাসেট আছে সেটি লিখে, এরপর আপনার কোম্পানির যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। যদি ঋণ না থাকে তাহলে জিরো দিবেন। বিজনেস ক্যাপিটালে অ্যাসেট থেকে আপনার কত ঋণ আছে এটি বিয়োগ হয়ে এখানে অটোমেটিক বসে যাবে, সেক্ষেত্রে আপনার এখানে কিছুই দেয়া লাগবে না। পরবর্তী অপশানে আপনার যদি কোনো ফার্মের সাথে পার্টনারশিপ থাকে তাহলে এটিতে টিক দিবেন এবং একইভাবে সেই ফার্মের নাম এবং ফার্মের টিন নাম্বার এবং সেই ফার্মে আপনার কত টাকার ক্যাপিটাল রয়েছে সেটি বসিয়ে দিবেন। পরবর্তী অপশানে আপনার যদি কোনো অকৃষি জমি থাকে তাহলে এটিতে টিক দিবেন। এখানে দুইটি অপশান আছে, প্রথমটিতে আছে আপনার অকৃষি জমি যদি থাকে তাহলে এটিতে টিক দিবেন। টিক দেওয়ার পর আপনার ডেসক্রিপশন এবং লোকেশনটি দিয়ে দিবেন। তারপর আপনি এই জমিটি ক্রয় করেছেন না উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন না গিফট পেয়েছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার অকৃষি জমি কতটুকু সেটি দিতে হবে
এবং যেটি দিয়েছেন সেটি একর, ডেসিমেল, স্কোয়ার মিটার, স্কোয়ার ফিট কোনটিতে সেটি সিলেক্ট করে দিবেন। এরপর এই জমির আপনার ইনকাম ইয়ার শুরুতে কত ছিল এবং শেষে এর ভ্যালু কত ছিল সেটি দিতে হবে। যদি গিফট বা উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তাহলে এর ভ্যালু 0 দিয়ে দিবেন। এরপর আপনি যদি কারোর কাছে জমি ক্রয় করার জন্য টাকা অ্যাডভান্স দিয়ে থাকেন তাহলে এটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার সেই জমির ডিটেলসটি এখানে দিবেন। যেহেতু আপনি অ্যাডভান্স করেছেন তাহলে অবশ্যই এখানে আপনার পারচেজ এটি হবে। এরপর ইনকাম ইয়ারের শুরুতে এবং ইনকাম ইয়ারের শেষে এর মূল্য কত সেটি দিয়ে দিবেন। পরবর্তী অপশানে আপনার যদি কোনো কৃষি জমি থাকে তাহলে এটি সিলেক্ট করে সেই জমির ডেসক্রিপশন এবং লোকেশনটি এখানে লিখে দিবেন। এরপর জমি ক্রয় করেছেন না উত্তরাধিকারী সূত্রে বা গিফট পেয়েছেন সেটি দিতে হবে। এরপর জমির পরিমাণ, জমির ইউনিট, একইভাবে ইনকাম ইয়ারের শুরুতে এবং শেষে এর মূল্য কত ছিল সেটি দিয়ে দিবেন। একইভাবে আপনার যদি গিফট অথবা উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তাহলে ভ্যালু 00 দিয়ে দিবেন। সকল ক্ষেত্রে যদি আপনি উত্তরাধিকার অথবা জমিটি গিফট পেয়ে থাকেন তাহলে মূল্য অবশ্যই 0 দিবেন। পরবর্তী অপশানে আপনার রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এটিতে কম বেশি সবারই আসবে। এটি খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনি পূরণ করবেন। ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আপনার প্রথমেই যদি কোনো শেয়ার থেকে থাকে তাহলে অবশ্যই এটিতে টিক দিবেন। টিক দেওয়ার পরে আপনার শেয়ারের বিও অ্যাকাউন্ট নম্বর, এরপর আপনি যদি শেয়ার কিনে থাকেন তাহলে পারচেজ, আর যদি উত্তরাধিকারী অথবা গিফট পেয়ে থাকেন তাহলে সিলেক্ট করবেন। এই শেয়ারটির ব্রোকার হাউসের নামটি লিখবেন। সর্বশেষ এর মূল্য কত সেটি লিখবেন। যদি আপনার একাধিক বিও অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করলে এভাবে আরও একাধিক বিও অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। এর পরবর্তী অপশানে আছে সঞ্চয়পত্র। আপনাদের অনেকেই সঞ্চয়পত্র থাকতে পারে, থাকলে এটি সিলেক্ট করে দিবেন। সঞ্চয়পত্র সিলেক্ট করার পরে আপনার সঞ্চয়পত্রর নামটি এখানে এভাবে লিখে দিবেন। এরপর সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নম্বর, এরপর ইস্যু ডেট এবং কত টাকা সঞ্চয়পত্র সেটি দিয়ে দিবেন। যদি একাধিক সঞ্চয়পত্র থাকে তাহলে অ্যাডে ক্লিক করে একইভাবে বসিয়ে দিবেন। পরবর্তী অপশানে আপনার যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে তাহলে এটিতে দিতে হবে। যদি ফিক্সড ডিপোজিট থেকে থাকে তাহলে এটিতে টিক দিয়ে প্রথমে এফডিআর লিখে দিবেন। তারপর কোন ব্যাংকে আপনার এফডিআর আছে সেই ব্যাংকের নামটি লিখবেন এবং সেই অ্যাকাউন্ট নম্বর এবং কত টাকা সেটি দিয়ে দিবেন। পরবর্তী অপশানে আপনার যদি কোনো ডিপিএস থাকে তাহলে একইভাবে ডিপিএস এর তথ্য দিবেন। প্রথমে আপনার ডেসক্রিপশনে ডিপিএস লিখে দিবেন। তারপর এই ডিপিএসটি আপনার কোন ব্যাংকে সেই ব্যাংকের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার এবং সর্বশেষ আপনার কত টাকা জমা হয়েছে সেটি দিয়ে দিবেন। আপনার যদি একাধিক ডিপিএস থাকে তাহলে অ্যাড বাটনে ক্লিক করলে আরও ঘর পেয়ে যাবেন। একইভাবে এই ঘরগুলো পূরণ করবেন। পরবর্তী অপশানে আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন তাহলে সেটি দিতে হবে। সেক্ষেত্রে প্রথমে আপনি তার ডিটেলসটি লিখবেন। তার যদি টিন নাম্বার থাকে সেটি দিয়ে দিতে হবে। যদি তার কোনো টিন নাম্বার না থাকে তাহলে এখানে নীল লিখে দিবেন এবং কত টাকা লোন দিয়েছেন সেটি দিয়ে দিবেন। পরবর্তী অপশানে আপনার যদি কোনো প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর আপনার প্রভিডেন্ট ফান্ডের ধরন, অ্যাকাউন্ট নাম্বার এবং কত টাকা সেটি লিখে দিবেন। পরবর্তী অপশানে আপনার এর বাইরে যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে থাকে তাহলে এটিতে টিক দিয়ে এখানে কি টাইপের অ্যাসেট সেটি লিখবেন। এটি কিনেছেন না উত্তরাধিকারী সূত্রে না গিফট পেয়েছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপর একটু ডিটেলস এখানে লিখে দিবেন
এবং এই সম্পদের ভ্যালু কত সেটি লিখে দিবেন। পরবর্তী অপশানে আপনার কোনো মোটর কার যদি থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমি মোটর কারের রেজিস্ট্রেশন নম্বর, এরপর সেটি কার না মোটরসাইকেল সেটি সিলেক্ট করে দিতে হবে এবং এটি যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে পারচেস না গিফট উত্তরাধিকারী সূত্রে সেটি দিয়ে দিতে হবে এবং সেই কারটির ইঞ্জিন ক্যাপাসিটি কত সিসি সেটি দিয়ে দিবেন। এখানে সিসি না কিলোওয়াট সেটি বসিয়ে দিবেন। সর্বশেষ এটির মূল্য কত সেটি দিয়ে দিতে হবে। যদি গিফট বা উত্তরাধিকারী সূত্রে হয়ে থাকে তাহলে 0 দিবেন। পরবর্তী অপশানে আপনার যদি কোনো গোল্ড থেকে থাকে তাহলে এটিতে সিলেক্ট করে প্রথমে সেটি গোল্ড না ডায়মন্ড না সিলভার সেটি সিলেক্ট করতে হবে। এরপর সেটি ক্রয় করেছেন না গিফট পেয়েছেন না উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার কত ভরি সোনা অথবা ডায়মন্ড রয়েছে সেটি এখানে বসিয়ে দিবেন। যদি ভরিতে দেন তাহলে ইউনিটে আপনি ভরি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার একইভাবে এর ক্রয় মূল্যটি বসিয়ে দিবেন। যদি গিফট অথবা উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন তাহলে ক্রয় মূল্য 0 দিয়ে দিবেন। পরের অপশনে আপনার বাসায় যদি কোনো ফার্নিচার এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট এবং আপনার যদি কোনো মোবাইল ক্রয় করে থাকেন তাহলে এই অপশনে আপনাকে সেটি পূরণ করতে হবে। এটি পূরণ করার জন্য প্রথমে আপনি সেই পণ্যটির নামটি লিখবেন এবং সেটি ক্রয় করেছেন না গিফট পেয়েছেন না উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন সেটি সিলেক্ট করে এবং এটির পরিমাণ কতটা সেটি দিয়ে দিতে হবে এবং এটি যদি ক্রয় করে থাকেন তাহলে এটির মূল্য বসিয়ে দিবেন। এছাড়া আপনার যদি অন্য কোনো সম্পদ থেকে থাকে তাহলে একইভাবে আপনি সেটি পূরণ করে দিবেন। পরবর্তী অপশনে আপনার ব্যাংকে অথবা নগদ হাতে কোনো টাকা থাকলে সেটি এখানে বসিয়ে দিতে হবে। এটিতে টিক দেওয়ার পরে এখানে কিছু লিখতে পারবেন না, এখানে অ্যাড বাটনে ক্লিক করে সেখানে বসালে অটোমেটিক এখানে বসে যাবে। যদি ব্যাংকে কোনো টাকা থেকে থাকে তাহলে সেটি কী টাইপের সেটি লিখবেন এবং ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নেম এবং কত টাকা আছে সেটি বসিয়ে দিবেন। আপনি এটি অবশ্যই ব্যাংকের স্টেটমেন্ট অনুসারে বসিয়ে দিবেন। যদি আপনার এই ব্যাংক ছাড়াও অন্য ব্যাংকে টাকা থেকে থাকে তাহলে অ্যাড বাটনে ক্লিক করে সেই ব্যাংকের ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন। এরপর আপনার নগদ কত টাকা হাতে আছে সেটি দেখিয়ে দিতে হবে। 0 রিটার্ন দেওয়ার জন্য আপনাকে অবশ্যই লাস্টে 0 মেলাতে হবে। সেক্ষেত্রে আপনি এই অপশানটিতে কম বেশি করে লাস্টে 0 মেলাইতে পারেন, কারণ এই নগদ টাকা হাতে আছে এর হিসাব এনবিআর এর কাছে থাকে না, সেহেতু আপনি এইখানে কম বেশি করে 0 মেলাইতে পারবেন। এর পরবর্তী অপশানে আপনার যদি কোনো আদার্স ডিপোজিট ব্যালেন্স থেকে থাকে তাহলে এখানে দিতে হবে। এখানে আপনি ডিটেলসটি লিখে দিবেন এবং কত টাকা আছে সেটি লিখে দিতে হবে। এরপর আপনার বাংলাদেশের বাইরে যদি কোনো সম্পদ থেকে থাকে তাহলে এখানে দিতে হবে, আর যদি বাইরে সম্পদ না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। পরবর্তী অপশানে আপনার যদি ব্যাংকে কোনো লোন থেকে থাকে তাহলে এটিতে টিক দিয়ে সেই ব্যাংকের নাম, আপনি কী জন্য লোন নিয়েছেন এবং কত টাকা লোন নিয়েছেন সেটি দিয়ে দিতে হবে। ব্যাংক ছাড়াও যদি আপনি কারো কাছ থেকে লোন নিয়ে থাকেন, যেমন আপনার মা বাবা বন্ধুবান্ধব আপনজনের কাছ থেকে, সেটি আপনার আনসিকিউরড লোন, এটিতে টিক দিতে হবে। এটিতে টিক দেওয়ার পর আপনি কার কাছ থেকে নিয়েছেন তার নাম, তার যদি টিন নাম্বার থাকে তাহলে টিন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর আপনি কী জন্য ঋণ নিয়েছেন সেটি দিয়ে দিতে হবে এবং কত টাকা নিয়েছেন সেই অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। এরপর আপনার যদি অন্য কোনো লোন থেকে থাকে তাহলে একইভাবে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। এর পরবর্তী অপশানে রয়েছে আদার আউটফ্লো। এখানে দেখেন আপনি কিছু বসাতে পারবেন না,
এটি আসছে আগে এখানে যে খরচের লিস্ট দিয়েছিলেন এখান থেকে। আমরা চাইলে এখানেও চেঞ্জ করতে পারি, কারণ আপনার খরচের হিসাব এনবিআর এর কাছে নেই। আপনি এই খরচটি কমিয়ে অথবা বাড়িয়ে আপনি জিরো মেলাইতে পারেন। পরবর্তী অপশানে আপনি যদি কোনো লস করে থাকেন তাহলে এটিতে টিক দিয়ে আপনার এখানে বিস্তারিত লিখে দিবেন এবং কত টাকা লস করেছেন সেটি দিয়ে দিতে পারেন। এরপর আপনি যদি কাউকে গিফট করে থাকেন সেটি এখানে দিতে হবে। প্রথমে কাকে গিফট করেছেন তার নাম, তার টিন নাম্বার এবং কত টাকা গিফট করেছেন সেটি এখানে বসিয়ে দিবেন। পরবর্তী অপশানে আপনি দেখতে পারবেন সোর্স অফ ফান্ড। এখানে আপনি কিছুই করতে পারবেন না, এটি আপনি যে ইনকাম দিয়েছিলেন সেটি থেকে অটোমেটিক এখানে চলে আসবে। এর প্রথমটি হলো ট্যাক্সেবল ইনকাম এবং একটি হলো ট্যাক্স ফ্রি ইনকাম। ছেলেদের ক্ষেত্রে 3.5 লাখের বেশি হলে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে সেটি 4 লক্ষের বেশি হলে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন জমা দিতে পারবেন না। এর পরবর্তী অপশানে আপনি দেখতে পারবেন আদার রিসিপ্টস। আপনি যদি কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে থাকেন বা ধার করে থাকেন তাহলে এখানে আপনি সেই ইনফরমেশনটি বসিয়ে দিবেন। পরবর্তী অপশানে আপনার গত বছরের ইনকামের নেট ওয়েলথ কত ছিল সেটি দিতে হবে। যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে এখানে জিরো বসিয়ে দিবেন। যদি গত বছর ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে গত বছরের অ্যাকনলেজমেন্ট স্লিপে দেয়া আছে, সেখান থেকে আপনি দেখে এখানে বসিয়ে দিবেন। কিভাবে আপনি এই সকল ডকুমেন্ট ডাউনলোড করবেন সে সম্পর্কে একটি ভিডিও দেয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর আপনি লাস্টে সামারিতে এসে লাস্টে দেখবেন জিরো হয়েছে কিনা। যদি আপনার লাস্টে শূন্য না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি ক্যাশ অ্যান্ড হ্যান্ড এটিতে অথবা আপনার খরচের জায়গায় কম বেশি করে জিরো মিলিয়ে দিতে পারেন, কারণ এনবিআর এর কাছে আপনার হাতে থাকা নগদ টাকা এবং কত টাকা খরচ করেছেন এর হিসাব থাকে না। সুতরাং আপনি ক্যাশ অ্যান্ড হ্যান্ড এবং খরচের জায়গায় কম বেশি করে আপনি এখানে জিরো মিলিয়ে দিতে পারেন। আর অন্য ক্ষেত্রে আপনি সব কিছু আপনার ডকুমেন্ট অনুসারে সাবমিট করবেন। এই ছিল আজকের মতো, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো পর্বে আবার দেখা হবে।